প্রিয় শিক্ষার্থীরা, আলুপোড়া সাহিত্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ স্যার আছি তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ভাষার রীতি এবং বিভাজন নিয়ে। এই রীতি বলতে আমরা বুঝবো ওয়ে অথবা উপায়কে। আমরা বাংলা ভাষাটাকে ঠিক কতভাবে বলতে পারি, কতভাবে লিখতে পারি, এটাই হচ্ছে বাংলা ভাষার রীতি। এই রীতি এবং বিভাজনটা যদি আমরা প্রথমে খেয়াল করি, যে প্রধান দুইটা রীতি সব ভাষারই থাকে। একটা হচ্ছে কথ্য রীতি আর একটা হচ্ছে লেখ্য ভাষা রীতি। এই কথ্য ভাষার রীতিটা আসলে কি, তুমি কিভাবে কথা বলছো, এটা আবার আমরা দুইভাবে কথা বলি। প্রমিত কথ্য রীতি মানে যে ভাষাটা আমি বলছি, এই ভাষাটা প্রমিত ভাষায়, একদম সবার জন্য উপযোগী একটা ভাষায়, একটা স্ট্যান্ডার্ড ভাষায়, এইটা হচ্ছে প্রমিত ভাষারীতি। আরেকটি ভাষারীতি হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। বিভিন্ন অঞ্চলে দেখবে যে ভাষাটা আলাদা হয়। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আগের ভিডিওতে হয়তো তোমরা দেখেছো। তোমরা যখন একটা ট্রেনে উঠবে, তখন এক জায়গা থেকে যখন আরেকটা জায়গায় যাচ্ছ, স্থান যখন পরিবর্তন হবে, দেখবে যে ভাষাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঢাকায় তুমি যে ভাষায় মানুষকে কথা বলতে দেখবে, আখাউড়ায় চলে গেলে দেখবে যে ভাষাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যখন তুমি হবিগঞ্জ পার হয়ে সিলেটে চলে যাবে, দেখবে যে নতুন নতুন মানুষ উঠবে, ট্রেনের ভাষাটা চেঞ্জ হচ্ছে। তাহলে এই যে মানুষ কথা বলছে, এই কথা বলার ভাষাটাও কিন্তু আঞ্চলিকতার ভিত্তিতে পরিবর্তিত হতে পারে বা ভিন্ন ভিন্ন হতে পারে। এটাই হচ্ছে আঞ্চলিক কথ্যরীতি। ভাষার কথ্যরীতি প্রসঙ্গে বলা হচ্ছে এটি ভাষার মূল রূপ। এটা হচ্ছে মূল রূপ। মানুষ আগে কথা বলে, পরে তারা একটা স্ট্যান্ডার্ড ভাষায় লিখে। এমন না যে তারা লেখা আগে শেখে পরে কথা বলে, তারা আগে কথা বলে। আমরা যেটি বলছিলাম যে এটি ভাষার মূল রূপ, এর পরিবর্তনের ফলেই নতুন ভাষা ও উপভাষার জন্ম হয়। তুমি যখন নতুন ভাষা তৈরি করতে চাও, তখন কথ্য ভাষা পরিবর্তন হবে। মানে মানুষের মুখের ভাষা চেঞ্জ হয়ে গেলেই তো ভাষা চেঞ্জ হয়ে যায়, তাই না? এরপরে লেখ্য ভাষারীতি যদি আমরা দেখি, এটাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। প্রমিত রীতি, স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে তোমাদের বইয়ে যে ভাষাটা আছে, এটা হচ্ছে প্রমিত রীতি। তবে বইয়ের সংলাপে, গল্পগুলোতে যদি দেখো, অথবা নাটিকা অথবা নাটক, উপন্যাস, এসবে মানুষের যে কথাগুলো থাকে, সেখানে আঞ্চলিক ভাষার ব্যবহার আছে, কিন্তু স্ট্যান্ডার্ড একটা ভাষায় বইটা লেখা হয়, ওইটা প্রমিত ভাষা। আরেকটা রীতি হচ্ছে সাধু রীতি। সাধু রীতি সম্পর্কে তোমরা জানো, যেটাতে সর্বনাম এবং ক্রিয়াপদ দীর্ঘ হয়, বড় হয়। করিতেছি, খাইতেছি, পড়িতেছি। একটা হচ্ছে কাব্যরীতি। লেখক যখন কাব্যরীতিতে লিখছেন, তখন তার কাছে এই স্বাধীনতা থাকে, তিনি যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন, যে কোনো রীতি ব্যবহার করতে পারেন। এটা আঞ্চলিক হোক, এটা প্রমিত হোক, এটা সাধু হোক, অথবা অসংখ্য যৌগিক শব্দবহুল হোক, তৎসম শব্দবহুল হোক, এটা তার কাছে একটা ইন্ডিপেন্ডেন্স থাকে। তাহলে এটা হচ্ছে কাব্যরীতি। এখন এই লেখ্য ভাষারীতি প্রসঙ্গে বলা হচ্ছে, ব্যবহারের প্রয়োজনে কথ্য রীতির উপর ভিত্তি করে লেখ্য রূপ তৈরি করা হয়। আমরা যেই মেন কথ্য ভাষারীতিটা ব্যবহার করছি, এইটার উপর বেস করে কিন্তু লেখ্য ভাষা হয়। কারণ কথা বলার ভাষাই যদি না থাকে, তখন তুমি লেখার ভাষা বলে কি তৈরি করবে? আসলে নতুন কিছু তৈরি করতে পারবে? বাংলাদেশের অনেক উপজাতি আছে যাদের দেখবে যে কথ্য ভাষা আছে, কিন্তু রিটেন কোনো ফরম্যাট নেই, রিটেন কোনো ভাষা নেই। এবার কথ্য ভাষারীতির বিস্তারিত আমরা বিবরণ জানব। আঞ্চলিক কথ্যরীতি বা উপভাষাটা আসলে কি? অঞ্চলের নাম অনুযায়ী এর পরিচয় হয়, একে উপভাষা বলা হয়। আমরা যেমনটা বলছিলাম যে আঞ্চলিকতার পরিবর্তনে ভাষাও চেঞ্জ হয়ে যাচ্ছে। নোয়াখালীর ভাষা, চাঁপাইনবাবগঞ্জের ভাষা বা সুন্দরবন অঞ্চলের ভাষা। তাহলে এই আঞ্চলিক উপভাষা, এগুলোও আবার কিন্তু আলাদা, কারণ বাংলা ভাষা তো শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না। এখন এই উপভাষাগুলো আবার বিভিন্ন নামে আছে। যেমন বাঙালি উপভাষা হচ্ছে বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চল, পূর্বীটা হচ্ছে বাংলাদেশের পূর্ব অঞ্চল। ভারতের ত্রিপুরায় বাংলাদেশের পূর্ব অঞ্চলের মতোই ভাষা ব্যবহার হয়। আসামের বরাক অঞ্চলে বরেন্দ্রী উপভাষা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল, বরেন্দ্রভূমি যেটাকে বলছি। কামরূপী ভাষাটা হচ্ছে ভারতের বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চলে কামরূপী ভাষায় কথা বলা হয়। রাঢ়ী ভাষাটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে ব্যবহার হয়। ঝাড়খণ্ডী যে উপভাষার কথা বলছি, এটি পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল এবং ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চলে ব্যবহার হয়ে থাকে। এবার আমরা যদি মান্য বা প্রমিত কথ্যরীতির কথা বলি, যে কথ্যরীতিটা মান্য, প্রমিত, স্ট্যান্ডার্ড, শিক্ষিত এবং নাগরিক জনগোষ্ঠীর আনুষ্ঠানিক কথা বলার ভাষা। ধরো তুমি একটা অনুষ্ঠানে প্রেজেন্ট করছো, তুমি তো সেখানে তোমার চাঁপাইনবাবগঞ্জের ভাষায় কথা বলবে না, সেখানে কথা বলবে স্ট্যান্ডার্ড একটা ভাষায়। আমি ক্লাস নিচ্ছি স্ট্যান্ডার্ড একটা ভাষায়। ব্যবহার কোথায় হয়? দেখবা যে বেতার, টেলিভিশনের অনুষ্ঠানে, সংবাদ উপস্থাপনে, সভা, সেমিনার এবং কবিতা আবৃত্তিতে এটা ব্যবহার হয়। এটি মান্য লেখ্য রীতির ভিত্তি। এই কথ্য রীতি থেকেই মান্য লেখ্য রীতির উৎপত্তি। এবার যদি আমরা লেখ্য ভাষার রীতির বিবর্তন এবং সাহিত্যিক রূপটা দেখি, যে বাংলা ভাষার আদি নিদর্শন হচ্ছে চর্যাপদ।
লিখিত রূপ, রিটেন ফরম্যাট, পাণ্ডুলিপি, যেই লেখাটা সবচেয়ে প্রাচীন, যেই ভাষাটা সবচেয়ে প্রাচীন, বই হিসেবে পুরনো বইয়ের কথা বলছি না, কথা হচ্ছে সবচেয়ে পুরনো কোন বইয়ের ভাষা। সবচেয়ে পুরনো ভাষা হচ্ছে চর্যাপদের ভাষা, এটা 1000 বছর আগে লেখা। গদ্যরীতির জন্ম শুরু হয়েছিল কবে? বাংলা ভাষার রীতিটা ছিল কাব্যরীতি। 1800 সালের আগ পর্যন্ত যত কিছু লেখা হতো বেশিরভাগই কবিতার ভাষায় লেখা হতো, কিন্তু 19 শতকে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, তখন থেকে গদ্যরীতির জন্ম। মানে আমরা যে গল্পের ভাষাটা এখন পড়ছি, আগে গল্পও বলা হতো কবিতার ভাষা। রীতি পরিবর্তন, 20 শতকের শুরুতে চলিত রীতি জনপ্রিয় হয়। আগে মানুষ সাধু ভাষা পছন্দ করতো, যে ওটা স্ট্যান্ডার্ড একটা ভাষা, মানে ওই ভাষাটা করিতেছি, যাইতেছি তাহারা। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে 20 শতাব্দীর দ্বিতীয় ভাগে এটি প্রমিত রীতি হিসেবে সর্বজনীন স্বীকৃতি পায়। এই স্ট্যান্ডার্ড ভাষাটা সবাই গ্রহণ করে নিল, যে এত সিম্পল, করছি, যাচ্ছি, খাচ্ছি। এবার পদ্য কাব্যরীতি, বাংলা সাহিত্যের সবচেয়ে পুরনো রীতি। এতে সাধারণ ছন্দ এবং মিল থাকে। আরেকটা হচ্ছে গদ্য কাব্যরীতি, এর গঠন সাধারণ বাক্যের চেয়ে আলাদা হয় এবং এটিও সাহিত্যিক ভাষার একটি রূপ। অনেকে দেখবে যে কবিতা লিখে, কিন্তু ওই কবিতাটা আবার হয় কিসের ভাষায়? গদ্যের ভাষায়, তাই না? দেখবে যে ভেতরে ডায়ালগ আছে, কথা আছে। তারপর আমরা যদি সাধু এবং প্রমিত রীতির তুলনা করি, যে সাধু রীতিতে ক্রিয়াপদ দীর্ঘ রূপ হয়, যেটা একটু আগে বললাম। প্রমিত রীতিতে হ্রস্বতর হয়, ছোট হয়, যেমন করিতেছে হয়ে যাচ্ছে করছে। সর্বনাম পদে হ যুক্ত থাকে, যেমন তাহারা, এই হটা আছে। সর্বনাম হ্রস্বতর হয়, এটা তারা, হ কিন্তু নাই এখানে। অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার হয়। তারপর হচ্ছে অনুসর্গ হ্রস্বতর হয়, যেটা ছিল হইতে, এখানে হয়ে যাচ্ছে কি হতে। শব্দ ব্যবহার, তৎসম শব্দ ব্যবহার করা হয় সাধু ভাষায়। কঠিন কঠিন শব্দ তুমি দেখবে যে মূর্ধন্য স দিয়ে লিখতে হয়। সাধিত শব্দের প্রাধান্য বেশি থাকে, কিন্তু প্রয়োজন অনুযায়ী তৎসম এবং তদ্ভব উভয়ই ব্যবহারযোগ্য। কোথায়? প্রমিত রীতিতে। তুমি প্রমিত রীতিতে অনেক শব্দ তৎসম পাবে প্রয়োজন অনুযায়ী, যেটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। আবার অনেক দেখবে তোমার তদ্ভব, যেটা পরিবর্তিত হয়েছে। বর্জনীয় শব্দ, সাধু ভাষায় বিশেষ কোনো বর্জনীয় শব্দ নেই। বলা হচ্ছে যে কথ্যরীতির কিছু শব্দ বর্জনীয়, যেমন ধুলো, মুলু, পুজোর বদলে ধুলা, মুলা, পূজা লিখতে হয়। ব্যবহারের ক্ষেত্রটা দেখো, যে 19 শতকে দাপ্তরিক কাজ এবং সাহিত্য রচনায় কিন্তু এই সাধু ভাষা ব্যবহার করা হতো। আর বর্তমানে দাপ্তরিক কাজ, শিক্ষা, সংবাদ, নিউজ পড়তেছো, এটাও কি ভাষায়? এটা হচ্ছে একদম চলিত ভাষায়। এখানে অতিরিক্ত কিছু তথ্য তোমাদেরকে বলি। প্রতিটি বাঙালি শিশুর প্রথম ভাষা বা মাতৃভাষা হলো তার আঞ্চলিক ভাষা। পাঠ্যপুস্তক প্রমিত রীতিতে রচিত হয়, যেটা বলেছি তোমাদেরকে, যা শিশুদের প্রমিত ভাষা শেখার প্রধান উপায়। বাচ্চারা শিখে কিভাবে? তারা বই পড়ে 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 এই ভাষায় অভ্যস্ত হয়। সামাজিক অবস্থান, জীবিকা, শিক্ষা এবং সংস্কৃতি ভেদে প্রমিত কথ্য রীতিতেও কিছুটা পার্থক্য থাকতে পারে। যে প্রমিত ভাষা হয়ে গেলেই যে ওই স্ট্যান্ডার্ড ফরম্যাটটা অলমোস্ট সেম, তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম থাকতে পারে। একজন বলছে তুমি বসো, আবার ঢাকাতে অনেকে বলবে যে এই তুমি বসো। তার মানে প্রমিত কথ্য রীতিটাও অনেক ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। আশা করছি এই টপিকটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। নতুন কোনো বিষয়ে ভিডিও লাগলে আমাকে জানাতে পারো। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।